দেখো, সবার আগে আমরা যে টপিকটা থেকে শুরু করব সেটা হচ্ছে শক্তির নিত্যতার সূত্র। হেডলাইন দিয়ে দিচ্ছি ভাইয়া, শক্তির নিত্যতার সূত্র। আছে ক্লাসটা কিন্তু মানে একটু লেন্দি ক্লাস, মানে কি আছে ক্লাসে ধরো ভাই একটু ইম্পর্টেন্ট টপিক গুলো আছে কভার করার ট্রাই করবো আর কি ভাইয়া। তো শক্তির নিত্যতার সূত্রের মধ্যে আসলে কি প্রকাশ করতে চাইছে বা কি বলতে চাইছে আমরা একটু সেগুলা দেখি ভাইয়া। সবার আগে আমাকে একটা কোশ্চেন, তোমরা নিশ্চয়ই জানো, আমরা 9-10 থেকে পড়ে আসতেছি, শক্তির ধ্বংস বা বিনাশ নেই, শক্তি জাস্ট এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার হতে পারে, নাকি এতটুকু? তাইলে কেস আছে ভাইয়া মূলত এখানে দুইটা, তোমরা 9-10 থেকে একটা শিখে আসছো হয়তো, কিন্তু এখানে মূলত ভাইয়া কেস আছে দুইটা। দুইটা কেসের মধ্যে প্রথম কেস ওয়ানটা ভাই আলোচনা করবো এখন। দেখো কেস ওয়ানটা কি। কেস ওয়ানটা হচ্ছে, আচ্ছা তোমরা কিন্তু আবার ইয়া করো না, ক্যামেরা তো মোবাইলের ক্যামেরা থেকে যে স্ক্রিন শেয়ার দিছে ভাই, এই কারণে হয়তো বারবার রিজিউম হয়ে যাচ্ছে, এত ডিস্টার্ব করে না নরমালি। তো দেখো কেস ওয়ানটা হচ্ছে কি, কেস ওয়ানটা হচ্ছে পরন্ত বস্তুর জন্য, পরন্ত বস্তুর জন্য শক্তির নিত্যতার সূত্র। তোমরা বাকিটা লিখে নিও, ঠিক আছে? পরন্ত বস্তুর জন্য শক্তির নিত্যতার সূত্র। আচ্ছা, আমরা একটা জিনিস তো মনে হয় আমরা মোটামুটি সবাই জানি, পরন্ত বস্তুর জন্য সূত্রগুলা কি হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে বিজ্ঞানী গ্যালিলিও পরন্ত বস্তু নিয়ে তিনটা সূত্র দিয়ে গেছিল। প্রথম সূত্রটা কি ছিল? বায়ুশূন্য স্থানে বা একদম বায়ুশূন্য স্থানে স্থির অবস্থান থেকে বিনা একই বাধায় সময় পরন্ত বস্তু সমান পরন্ত বস্তু সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। সমান দূরত্বে এগুলা ছিল ভাইয়াদের পরন্ত বস্তু, ঠিক আছে? তাহলে এখন যে টপিকটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিরিয়াল মেনটেন করে তোমরা ভাইয়ের সাথে শুধু জাস্ট লেকচারটা শুনতে থাকো আর খাতাটার দিকে দেখতে থাকো। ধরো আমি এখানে, এটা হচ্ছে ফ্লোর, এই ফ্লোর থেকে এই উচ্চতায় ভাইয়া আরেকটা অবস্থান নিচে, এটা হচ্ছে ধরো একদম সিলিং এর অবস্থানটা, এটা হচ্ছে সেই অবস্থান। তাহলে ধরো আমি একদম নিচের অবস্থানটাকে নামকরণ করি এ দ্বারা, উপরের অবস্থানটাকে নামকরণ করি বি দ্বারা। অনেকগুলা কথা বলবো 9-10 এর মতো দেখতে, কিন্তু ভাই 9-10 এর কথাবার্তা গুলা থেকে একটু চেঞ্জ আসবে এখন। তাহলে ধরো তোমাকে যদি বলি যে আমি একটা বি অবস্থানে বা একটা বৃত্তাকার সার্কেলের একটা গোলক নিছি বা যে কোনো বস্তু নিছি যার ভর হচ্ছে এম, এটা হচ্ছে বি অবস্থানে। তাহলে আমি যদি তোমাকে বলি দেখো বি অবস্থানে বস্তুটার মধ্যে কোনো ব্যাগ নাই, বস্তুর ব্যাগ হচ্ছে শূন্য, তাহলে বস্তুর ব্যাগ যদি শূন্য হয় আমরা জানি তার মধ্যে কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, তার কাইনেটিক এনার্জি শূন্য। কিন্তু কাইনেটিক এনার্জি শূন্য হইয়া গেল ভাই, আমরা সবাই তো জানি যে শক্তির বিনাশ বা ধ্বংস নেই, এটা এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার হয়। তাইলে নিশ্চয়ই এখানকার এনার্জিটা অন্য কোনো শক্তি আকারে জমা আছে এটার ভিতরে। তাহলে সেই শক্তিটা কি আকারে জমা আছে? আমরা এখানে লিখতেছি বি পয়েন্টে, যেহেতু বি শূন্য, তাহলে ই কে এর মান যেহেতু শূন্য, তাহলে তার মধ্যে সম্পূর্ণ শক্তিটা ভাইদের বিভব শক্তি আকারে জমা আছে, এটা মান কত? এম জি এইচ। এই শক্তিটা আকারে সে জমা আছে এটার উপরে। এখন তাহলে এই পয়েন্টে ভাইয়া টোটাল এনার্জি কত? ই টোটাল, টি হচ্ছে টোটাল আর ই হচ্ছে এনার্জি ভাইয়া, এটা হচ্ছে টোটাল এনার্জি, ঠিক আছে? ই টি হচ্ছে টোটাল, ই হচ্ছে এনার্জি, টোটাল এনার্জি। তাহলে টোটাল এনার্জি কত? 0 প্লাস এম জি এইচ, তাহলে এটা হচ্ছে এম জি এইচ। ধরো এটা হচ্ছে ভাই বি পজিশন। এখন তুমি যখন এটাকে ভাইয়া ছেড়ে দিলেন হাত থেকে, উপর থেকে যখন ছেড়ে দিলা, দেখো এটা কিন্তু ভাইয়া নিচের দিকে আস্তে আস্তে আসা শুরু করবে। তাহলে আমরা একটা জিনিসটা জানি ভাইয়া, হাইট যত বাড়ে কোনো বস্তুর, তার ব্যাগের মান তত বেশি কি হয়? আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে কোন একটা বস্তুর ব্যাগের মান যদি আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে ধরো ভাইয়া বি থেকে ছেড়ে দিলা, একটু পরে একটা পয়েন্টে ধরো সে সি পয়েন্টে চলে আসছে। তাহলে আমি যদি ধরি যে এই বস্তুটা টি সময় পর, দেখো তো কোথায় আসবে? উপর থেকে নিচের দিকে এক্স পরিমাণ সরে চলে আসতো। ধরো ভাইয়া টি সময় পর এই বস্তুটা উপর থেকে নিচের দিকে এক্স পরিমাণ সরে চলে আসলো। তাহলে এক্স পরিমাণ যদি সরে চলে আসে, তাহলে নিচ থেকে এই সি পয়েন্টের হাইট কতটুকু? এইচ মাইনাস এক্স, এতটুকু লিখলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা দেখব যে এ বি সি, এই তিনটা পয়েন্টে ভাইয়াদের শক্তির নিত্যতার সূত্র মেনে চলে কিনা। আমি কি ভাইয়ার কথা শুনতে পারতেছো? আচ্ছা, আজকেও কি আমি নেটওয়ার্কের সমস্যা নাকি? মাইক টাইক অন করতে পারতেছো না? দেখো তবুও না বুঝলে বা না শুনতে পারলে ভাইয়াকে বইলো। হ্যাঁ বলো। আমি হ্যাঁ ভাইয়া, আচ্ছা, শুনতেছি। তাহলে দেখো আমি এখন সি পয়েন্টে যাব ভাইয়া, ঠিক আছে? আমি এখানে উপরে লিখি এখানে সি পয়েন্টে যাব। তাহলে আমি যখন সি পয়েন্টে গেলাম ভাইয়া বস্তুটাকে নিয়ে, তখন একটা জিনিস খেয়াল করতে পারো, দেখো তো ভাইয়া উপর থেকে যখন নিচের দিকে নামতেছে বস্তুর ব্যাগ তো আস্তে আস্তে বাড়বে। তাহলে যখনই আমরা কোনো বস্তুর মধ্যে ব্যাগ পেয়ে যাব, তখনই আর নিশ্চয়ই কি হবে ভাইয়া সেখানে? তখনই সেখানে নিশ্চয়ই একটা গতিশক্তি বা কাইনেটিক এনার্জি পেয়ে যাব আমরা, যখনই কোনো বস্তুর মধ্যে ব্যাগ চলে আসবে। তাহলে আমি কি বলতে পারি, যখন এক্স পরিমাণ সরে চলে আসছে তুমি উপর থেকে নিচের দিকে, তাহলে তার ব্যাগের মানটা কত হবে? ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2gx, কিন্তু কারণ আমি এক্স পরিমাণ সরে আসছি উপর থেকে। তাহলে আদিবেগ যদি শূন্য হয়, তাহলে বি স্কোয়ারের মানটা কত ভাইয়া? 2gx।
তাহলে আমি দেখো তো, তাহলে যেহেতু তার মধ্যে একটা বেগ অর্জন করে ফেলছে এক্স পরিমাণ উচ্চতা আসার পর, তাহলে তার মধ্যে কাইনেটিক এনার্জি কত ভাইয়া, হাফ এম বি স্কয়ার। তাইলে আচ্ছা, ক্যামেরা আজকে মানে একটু ঘন ঘন রিজুম হয়ে যাচ্ছে যতটুকু মনে হয়। তাহলে দেখো হাফ এম বি স্কয়ার, হাফের জায়গায় হাফ, এম এর জায়গায় এম, বি স্কয়ারের জায়গায় কত ভাইয়া, 2gx। 2 কেটে দিলাম, তাহলে গতিশক্তির মান কত থাকে, mgx। তাহলে দেখো সি পয়েন্টে ভাইয়া গতিশক্তির রাশিমালা পাই গেছি mgx, কিন্তু এখানে একটা কথা আছে ভাইয়া, আমি আগে লেখাটা লিখে নেই তারপর তোমাদেরকে বলতেছি। দেখো তো এখানে ইপি, এটা কত, বিভব শক্তি। তাহলে আমরা জানি ভাইয়া সবসময় বিভব শক্তি কি হয়, নিচ থেকে উপরের দিকে মেজার করা হয়, আর গতিশক্তি সবসময় উপর থেকে নিচের দিকে মেজার করা হয়। তাহলে ভাইয়া যদি তোমাদেরকে বলি এখানে ইপি এর মানটা কত, তাহলে কি বলবো তোমরা, এম জি mgh এর মানটা কত x ভাইয়া, এইচ মাইনাস এক্স। তাহলে এটাকে ভাইয়া কি লেখা যাবে, এম জি এইচ মাইনাস এম জি এক্স, এটা লিখলাম। কিন্তু এবার আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা একটু মনোযোগ সহকারে শোনো ভাইয়া। সেটা হচ্ছে আমরা একটু আগে শিখে আসছিলাম যে আমাদের পুরো শক্তিটা বি পয়েন্টে, গতিশক্তি গতিশক্তি জিরো ছিল, পুরো শক্তিটা আমাদের বিভব শক্তি আকারে জমা ছিল, ইপি আকারে জমা ছিল। বি পয়েন্টে পুরো এনার্জিটা ইপি আকারে জমা হইলো। কিন্তু আমি যখন বি পয়েন্ট থেকে সি পয়েন্টে নাইমে আসলাম, এই যে বি থেকে যখন বাইয়া সি পয়েন্টে নাইমে আসলাম, আমরা এখানে দেখতেছি এখানে আসার পর তার মধ্যে একই সাথে গতিশক্তি, একই সাথে বিভব শক্তি, এই দুইটা শক্তি অবস্থান করতেছে। তাহলে আমি তো এতক্ষণ ধরে কোন ধরনের গতিশক্তি ছিল না ভাইয়া যখন বি পয়েন্টে ছিল, তাহলে সি পয়েন্টে এই গতিশক্তিটা কোত্থেকে আসলো? তাহলে কি আমি একটা কথা বলতে পারি ভাইয়া, দেখো তো, একদম আপার পয়েন্টে আমাদের মধ্যে যে শক্তিটা ইপি আকারে জমা ছিল, এই শক্তিটা যখন সি পয়েন্টে আসছে, এসে দুই ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে কি আমি একটা কথা বলতে পারি, এখানের ইপি ইকুয়াল টু এখানকার কাইনেটিক এনার্জি প্লাস ইপি, মানে সর্বোচ্চ উচ্চতার বিভব শক্তি ইকুয়াল টু সি পয়েন্টের গতিশক্তি প্লাস বিভব শক্তি, এই দুইটার যোগফলের সমান। অর্থাৎ এখানকার বিভব শক্তি ভাইয়াদের সি পয়েন্টে এসে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা কি আকারে গেছে, একটা ইপি আকারে ট্রান্সফার হয়েছে, আর একটা ভাইয়া ই কে আকারে ট্রান্সফার হয়েছে। এই দুই ভাবে ট্রান্সফার হয়ে ভাইয়াদের ইপিটা রূপান্তরিত হয়েছে। তাইলে একদম যখন এ পয়েন্টে নামবো সবার নিচে ভাইয়া, সবার নিচে যখন নামবো তখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা জানি যত বেশি হাইট বাড়বে আস্তে আস্তে ব্যাগের মান বাড়তে থাকবে। তাহলে একদম এই পয়েন্টে যখন এসে পৌঁছাবে তখন তার ব্যাগের মানটা কি থাকবে ভাই, সর্বোচ্চ ম্যাক্সিমাম থাকবে। তাহলে ব্যাগের মানটা যদি ম্যাক্সিমাম থাকে, তাহলে তার মধ্যে কাইনেটিক এনার্জিটা কি ভাইয়া, সর্বোচ্চ লেভেলের থাকে, ইকে ম্যাক্সিমাম থাকবে। কিন্তু এই পর্যায়ে দেখো এই বিন্দুতে কিন্তু কোনো হাইট নাই, তাহলে তার মধ্যে কি কোনো বিভব শক্তি নাই। কিন্তু একটা কথা আছে ভাইয়া, আচ্ছা আমি মনে হয় সম্ভবত সি পয়েন্টে মনে টোটাল এনার্জিটা বের করে আসিনি ভাইয়া, না একটু মিস্টেক হয়ে গেছে, দাঁড়াও। সি পয়েন্টে টোটাল এনার্জিটা বের করে আসি। টোটাল এনার্জি ইকুয়াল টু গতিশক্তির মান কত ছিল, mgx, বিভব শক্তির মান কত ছিল, mgh মাইনাস mgx। তাহলে দেখো mgx কেটে দিলাম, তাহলে ভাইয়াদের বি পয়েন্টে টোটাল এনার্জি রাশি মানে কত, mgh চলে আসছে। এখন সবার নিচে এ পয়েন্টে যাব ভাইয়া। এ পয়েন্টে যাওয়ার পর আমি কি বলছি, এ পয়েন্টে আমার সমস্ত বস্তুটার ব্যাগ হচ্ছে সর্বোচ্চ। তাহলে তার মধ্যে সম্পূর্ণ শক্তিটা এখন ভাই দেখো কাইনেটিক শক্তি আকারে জমা আছে। তাহলে যদি তার মধ্যে কাইনেটিক আকারে জমা থাকে ভাইয়া, তাহলে এখানে তো কোনো হাইট নাই, এ পয়েন্টে তো নিচ থেকে কোনো উচ্চতা নাই, তাহলে তার মধ্যে কি কোনো বিভব শক্তি নাই, ইপি ইকুয়াল টু জিরো। কিন্তু এবার তোমাদেরকে যে কথাটা বলতে নিছিলাম, দেখো তো ভাইয়া, শক্তির নিত্যতার সূত্রটা মানেই ছিল কিন্তু শক্তির বিনাশ বা ধ্বংস নেই, শুধু এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার হবে। তাহলে এই যে ভি পয়েন্টে সম্পূর্ণ শক্তিটা ভাইয়ার কাছে ইপি আকারে জমা ছিল, যখন এই পয়েন্টে আসলো এটা কি আকারে রূপান্তরিত হয়েছে সবাই বলো তো ভাইয়াকে, গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে না? গতিশক্তিতে। তাই কি আমি এখানে জি একটা ভাইয়া। কথা বলতে পারি, দেখো তো ভাইয়া, বি বিন্দু, বাংলা কথাটা সবাই খেয়াল করেন, বি বিন্দুর হারানো বিভব শক্তি, অর্থাৎ বি পয়েন্টে যে শক্তিটা বিভব শক্তি আকারে জমা ছিল সেটা এ বিন্দুতে অর্জিত গতিশক্তির সমান না তাহলে? অর্থাৎ ওই বিভব শক্তিটা জাস্ট কিসে কনভার্ট হয়েছে, গতিশক্তিতে কনভার্ট হয়েছে। তাহলে কি ভাইয়া লিখতে পারি এ বিন্দুতে টোটাল এনার্জির রাশিমালা ই টোটাল, বি বিন্দুর বিভব শক্তি কত ছিল, mgh। তাহলে দেখো তো আমাদের এ পয়েন্টে mgh, বি পয়েন্টে mgh, সবাই খেয়াল করো, সি পয়েন্টে কত ভাইয়া দেখো, mgh। অর্থাৎ শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কি চলে না ভাইয়া, শক্তির নিত্যতা সূত্র মেনে চলো। মেনে চলে। বাকিটা কি বুঝছো, বাকি বাকি যারা আছো ভাইয়া তুমি বুঝছো? নেক্সট জি ইউজার ভাই আমি বুঝছি। না, ইউজার কি এখানে, ও তো আমার এখনো পরিচয় দিল না। ভাইয়া আমি রিদি। আচ্ছা রিদি বুঝছো ভাইয়া যা যা বলছি? জি ভাইয়া। আচ্ছা আর অমির কি নেট চলে যাচ্ছে বারবার,
বের হচ্ছ, ঢুকতেছো, বের হচ্ছ, ঢুকতেছো। ঠিক আছে ভাইয়া, চলো নেক্সট টপিকটা দেখি। এটা ছিল কেস 1, এখন হচ্ছে ভাইয়াদের কেস 2। এটাই হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েটে নতুন শিখবা ভাইয়া। এটাই তোমরা একটু প্রথম থেকে মনোযোগ সহকারে দেখো। এটার নাম হচ্ছে ভাইয়া সরল দোলক। ওই যে তোমরা এটা নর্মালি দেখতে পাও, ওই যে বন্ধু বান্ধবদের নিয়ে আসে ভাইয়া, নর্মালি কি করো, ওই যে দোলনায় যে চড়ো গাছের উপরে দড়ি বাইদা, ওইটার ক্ষেত্রে নর্মালি এটা দেখা যায়। ঠিক আছে, সরল দোলক জিনিসটা কি, চলো একটু ব্যাখ্যা দিই আমরা প্রথমে। তোমরা সবাই নিশ্চয়ই দেখছো ভাইয়া, ওই যে গাছের বারান্দার মধ্যে আমরা গাছের ডালে ওই যে নিচে পিড়া বলা হয়, কাঠ বাইদা যে বৈশা নাগরদোলায় ধোলা হয়, এটাকে মূলত কি আমরা নর্মালি জানি দোলনা, নাকি? এটাকে আমরা বলি দোলনা। তাহলে ফিজিক্সের ভাষায় এই জিনিসটাকে একটু পরে দেখবা বিভিন্ন কেসের সাপেক্ষে এটাকে সরল দোলক বলা হবে। তাহলে সরল দোলক জিনিসটা কি? সাপোজ ধরো ভাই যদি বলি যে এটা হচ্ছে ভাইয়াদের সিলিং, মানে এটা হচ্ছে উপরের পৃষ্ঠটা, সবার উপরে যেটা থাকে আর কি, উপরের পৃষ্ঠ। এখানে আমি একটা দড়ি দিয়ে ভাইয়া, একটা দড়ি দিয়ে আমি সামনের মাথায়, তোমাদের কাছে মনে হতে পারে একটা বল বেঁধে দিছি, যে কোনো একটা বস্তুর বলকে বেঁধে দিছি, কিন্তু মনে রাখবা ভাইয়া ফিজিক্সের ভাষায় এটাকে বলা হয় বব। ঠিক আছে, বি সরি ব ব বব। ঠিক আছে, ফিজিক্সের ভাষায় এটাকে বলা হয় বব। যে কোনো সরল দোলকের সামনে যে বস্তুটা থাকে সেটাকে বলা হয় বব। এখন দেখো, আমরা সবাই জানি ভাইয়া ববের ভর যদি এম হয়, তাহলে আমি জানি বস্তুর ওজন কি খাড়া নিচের দিকে কাজ করবে। সেটাকে ধরো প্রথমে ধরে নিচ্ছি বস্তুর ওজন খাড়া নিচে কাজ করতেছে, এটা হচ্ছে এমজি। এখন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, গোলকের স্মল এই যে পার্টটুকু আছে, এটার ব্যাসার্ধকে যদি আমি স্মল আর দ্বারা প্রকাশ করি, তোমরা যদি ভাইয়ার লেখা না বোঝো, পড়া না বোঝো, সাথে সাথে আমাকে কোশ্চেন করে ফেলবা। আমি আবারও বলি, গোলকের ব্যাসার্ধটা হচ্ছে স্মল আর। আর এই যে দেখো তো ভাইয়া, গোলকের বাইরে কতটুকু দৈর্ঘ্য দড়ি আছে, এই যে এতটুকু দড়ি আছে না, তাহলে এই এতটুকু দড়িকে দেখো আমি স্মল এল দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমাকে বলো তো টোটাল আসলে দড়িটার দৈর্ঘ্য কতটুকু? একদম কেন্দ্রে নিয়ে যদি বাঁধে, এল প্লাস আর না? আর এই এলটাকে বলা হয় ভাইয়া ফিজিক্সের ভাষায় কার্যকর দৈর্ঘ্য। এলটাকে বলা হয় ফিজিক্সের ভাষায় কার্যকর দৈর্ঘ্য, অর্থাৎ যে দৈর্ঘ্যটার কারণে বস্তুটা সম্পূর্ণ কেন্দ্র পর্যন্ত অ্যাটাচ থাকে, যে দড়ির দৈর্ঘ্যটা কোনো বস্তুর কেন্দ্র পর্যন্ত সংযুক্ত থাকে, সেটাকে বলা হয় দড়ির কার্যকর দৈর্ঘ্য। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি কি করলা, এই সরল দোলকটাকে ধরো, তোমার কোন একটা ফ্রেন্ড এখানে বসে আছে, তাহলে একটা জিনিস তোমরা সবাই ভাইয়াকে বলো তো, কোন একটা সরল দোলককে যদি আমরা না ধরি না ছুঁই, তাহলে সে কি নর্মালি এরকম সোজা নিচের দিকে বসে থাকবে না, এরকম এই পজিশনে? সবাই কি বুঝতে পারছো? তাহলে এই পজিশনটাকে বলা হয়, মনে রাখবো ভাইয়া, সাম্যাবস্থা। অর্থাৎ যে অবস্থায় সরল দোলকের মধ্যে কোনো ব্যাগ থাকে না, তাকে বলা হয় সাম্যাবস্থা। ঠিক আছে, মানে সে একদম চুপচাপ এখানে সাম্যাবস্থায় বসে থাকবে। এখন সে যখন এখানে সাম্যাবস্থায় বসে আছে ভাইয়া, দেখো তো এই ববটাকে আমি কি করলাম, টেনে ভাইয়া, বাহ্যিক বল দ্বারা টেনে আমি এই ববটাকে এখান থেকে এখানে নিয়ে আসলাম। এটাকে টাইনা ভাইয়া এখান থেকে জাস্ট এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে যদি এনে নিয়ে আসো, তাহলে তোমরা ওই যে অনেক ফ্রেন্ডকে কি করো, ধোলানোর জন্য টাইনা একটা পর্যায়ে নিয়ে যাও না ভাইয়া সবাই? ওই যে মানে ধরো তুমি তোমার এই বন্ধুটাকে এখান থেকে এখানে ধোলাবা, এই পুরা রাস্তায় ধোলাবা সরল দোলকটা দোলনাতে, তাহলে কি করো, তাকে প্রথমে এখান থেকে ধরে একটা হাইটে নাও, নিয়ে ওইখান থেকে ছেড়ে দাও, তাহলে পরে কি সেভাবে দুলতে থাকে ভাইয়ার কলমের মতো, আমি যেভাবে দেখাচ্ছি। তাইলে এখন ধরো আমি এই সরল বটটাকে ভাইয়া এখান থেকে টেনে যখন এখানে নিয়ে গেলাম, এই পয়েন্টটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। ভাইয়াকে বলো তো, একদম সর্বোচ্চ উচ্চতা তুমি যখন হাতে নিয়ে ধরে রাখো বস্তুটাকে, তখন এই অবস্থায় কি তার মধ্যে কোনো ধরনের ব্যাগ থাকে? তার মধ্যে কোনো ধরনের ব্যাগ কিন্তু থাকে না ভাইয়া, ব্যাগ হচ্ছে শূন্য। তাহলে তার মধ্যে যদি ব্যাগ না থাকে, শূন্য হয়, তাহলে তার কাইনেটিক এনার্জির মান কত ভাইয়া? শূন্য। তার মধ্যে কোনো কাইনেটিক এনার্জি থাকে না। তাহলে তার মধ্যে সম্পূর্ণ শক্তিটা কি আকারে জমা থাকে? ইপি আকারে জমা থাকে ভাইয়া, ইপি। তাহলে আমি এখানে বলতে পারি সর্বোচ্চ উচ্চতায় সরল দোলকের ক্ষেত্রে, সর্বোচ্চ উচ্চতায় পটেনশিয়াল এনার্জির মান হচ্ছে ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জির মান হচ্ছে কি ভাইয়া? মিনিমাম। এখানে কাইনেটিক এনার্জি মিনিমাম আর পটেনশিয়াল এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম, সর্বোচ্চ পরিমাণ থাকে। এখন তুমি কি করলা, এই বস্তুটাকে ছেড়ে দিছো ভাই এখান থেকে। তাহলে এই বস্তুটা যখন এখান থেকে ছেড়ে দিছো ভাইকে বলো তো, আস্তে আস্তে কি ব্যাগ বাড়বে না? এই যত নিচের দিকে আসতে থাকবে, ব্যাগ বাড়বে 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 বাড়বে, যখন এই পজিশনে আসবে ভাইয়া, দেখো তো এই পজিশন পার হওয়ার পরে সরল দোলকটা কিন্তু আবার উপরের দিকে ওঠা শুরু করবে। তাহলে উপরের দিকে যখন ওঠা শুরু করে, আমরা তো জানি ব্যাগ আবার হ্রাস পায়। তাহলে কি ভাইয়া বলতে পারি, এই পয়েন্টে ভাইয়াদের ব্যাগের মানটা সর্বোচ্চ। যখন সাম্যাবস্থা অতিক্রম করতে যায়, তখন ভাইয়াদের ব্যাগের মানটা সর্বোচ্চ থাকে।
তাহলে সাম্যাবস্থা অতিক্রম করার সময় যদি ভাইয়াদের বেগের মানটা সর্বোচ্চ হয়, তাহলে কি আমি বলতে পারি সাম্যাবস্থায় ভাইয়াদের কাইনেটিক এনার্জির মানটা হচ্ছে ম্যাক্সিমাম, আর পটেনশিয়াল এনার্জির মানটা কি ভাইয়া মিনিমাম। সবাই ক্লিয়ার এতটুকু কথা পর্যন্ত? তোমরা যে তিনজন ক্লাসে অ্যাড আছো তোমরা কিন্তু না বুঝলে ভাইকে কোশ্চেন করে, নাহলে এত কষ্ট করে যে ভাইয়া নিচ্ছি তোমাদের অল্প কয়েকজন স্টুডেন্টের কারণে, তাহলে কোনো ফায়দা নাই ভাইয়া। আমাকে বইলো যদি না বুঝো 3 জনের একজনও, ঠিক আছে? তাহলে দেখো কি করলাম ভাইয়া, এখানে ব্যাগ ম্যাক্সিমাম, ইপি ম্যাক্সিমাম, ইপি মিনিমাম, কিন্তু তোমরা একটা কাজ করো, অনেকে আমি খেয়াল করছি তোমরা ইপি এর মানটা এখানে 0 বসাই দাও অনেকে। এখানে কিন্তু ইপি এর মানটা 0 হওয়ার সুযোগ নাই ভাইয়া, কারণ কি দেখো তো, বব কি মাটি থেকে একটা উচ্চতায় আছে না, অর্থাৎ এখানে ইপি এর মান কিন্তু 0 হবে না, ইপি এর মানটা মিনিমাম আর ইকে এর মানটা ম্যাক্সিমাম। তাহলে স্যার এখান থেকে ধরো ভাইয়া ববটা এখান থেকে ছেড়ে দিলা, সে এখান থেকে পুনরায় দুলতে দুলতে আবার কি এই পাশে আবার এরকম সর্বোচ্চ উচ্চতা উঠবে না? তাহলে এখানে গিয়ে তো ভাইয়া সর্বোচ্চ উচ্চতা আবার কি ব্যাগ শূন্য, কাইনেটিক এনার্জি শূন্য, তাহলে সম্পূর্ণ শক্তিটা কি আকারে জমা থাকবে? ইপি আকারে জমা থাকবে। তাহলে সবাই একটা কথা মনোযোগ সহকারে শোনো ভাইয়া, একটা সরল দোলকের সর্বোচ্চ অবস্থানে কাইনেটিক এনার্জি শূন্য, পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। একটা সরল দোলকের সাম্যাবস্থায় সর্বোচ্চ পরিমাণ গতিশক্তি থাকে, ঠিক আছে? এই 3টা হচ্ছে পয়েন্ট। এবার ভাইয়া যে পয়েন্টগুলোর কথা বলবো একটু দেখো। প্রথমত তোমরা কি আমার এই লেখাগুলোর মাঝখানে যদি ভাইয়া আরো লিখি তোমরা কি দেখতে পাবা? আমি একটু একটা কাজ করি। জি ভাইয়া দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া, আমরা পর্যায়কাল নাম শুনছি না 3rd চ্যাপ্টারে? পর্যায়কাল, জি পর্যায়কালের ভাইয়া। সংজ্ঞা থেকে আমরা কি জানি ভাইয়া? কোন একটি বস্তুর পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে কি বলা হয়? পর্যায়কাল বলা হয়। তাহলে ধরো ভাইয়া যদি বলি এই ববটা এখান থেকে এখানে আসছে, তাহলে কেউ আমাকে বলতে পারবা ভাইয়া কি একটা পূর্ণ পর্যায় সম্পন্ন হয়ে গেছে? না ভাইয়া। কেন ভাইয়াকে বলতো? কারণ ওই ববটাকে ফিরে পুনরায় আমাকে আগের জায়গায় ফিরে আসতে হবে না? জি ভাইয়া। যেমন বাকি দুইজনের জন্য আমি একটু বলি ভাইয়া, তোমরা ভাইয়াকে কোনো রেসপন্স করতেছো না। ধরো ঘড়ির কাঁটা 3, তাহলে আমি যদি বলি একটা পূর্ণ পর্যায়কাল সম্পন্ন হইতে হবে, তাহলে কি হবে? ঘড়ির কাঁটা 3 থেকে রওনা হয়েছে, তাকে পুনরায় পুরাটা ঘুরে ভাইয়াকে আবার কোথায় আসতে হবে? 3-এ ফিরে আসতে হবে। এটাই হচ্ছে কি একটা পর্যায়ভিত্তিক গতি। তাহলে দেখো তো, তুমি যদি ববটাকে এখান থেকে ছাড়ো, তাহলে সে এখান থেকে একবার হাইট পজিশনে একবার যাবে, ওইখান থেকে কি পুনরায় আবার এখানে ফিরে আসবে। তাহলে এই টোটালটা হচ্ছে কি একটা পর্যায়কাল টি, অর্থাৎ একটা সরল দোলক যেখান থেকে শুরু করবে যদি পুনরায় আবার সেখানে ফিরে আসে, তাহলে তাকে বলা হয় একটি পূর্ণ পর্যায়কাল, যাকে বলা হয় ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু এবার দেখো তো ভাইয়া, এটা সর্বোচ্চ অবস্থান, এটা একটা সর্বোচ্চ অবস্থান, তাহলে সর্বোচ্চ অবস্থান থেকে সর্বোচ্চ অবস্থানে যাইতে কত সময় লাগবে? তোমরা একজন ভাইকে বলো তো দেখি তাহলে। টি সময় লাগবে ভাইয়া। সর্বোচ্চ অবস্থান থেকে ভাইয়া সর্বোচ্চ অবস্থান মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলে কি এখান থেকে টি এখানে বাই টু। আসবে, এখান থেকে এখানে আসবে, তাহলে টোটাল ছিল টি। তাহলে শুধু যদি বলি এখান থেকে এখানে, তাহলে কি হাফ সাইকেল কমপ্লিট হয়েছে না? হাফ সাইকেল। তাহলে জি হাফ ভাইয়া, টি সাইকেল বাই টু। কমপ্লিট আসতে সময় লাগবে কত আসলে? টি/2। টি বাই টু। এখান থেকে পুনরায় আবার এখানে ফিরে যাইতে সময় লাগবে কত ভাইয়া? আবার আবার টি বাই টু। টি/2। সবাই ক্লিয়ার আশা করি? হ্যাঁ ঠিক আছে। তাইলে এখন একটা পয়েন্ট খেয়াল করো ভাইয়া, আমি বুঝছো তো? তুমি মনে মাইক অন করছিলা কিছু বলার জন্য? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, একটু রেসপন্স করো তোমরা, বুঝছো? নাইলে আমি বুঝবো না তো। তাহলে দেখো, যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে, তাইলে এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান, এটা হচ্ছে সর্বনিম্ন অবস্থান মানে সাম্যাবস্থা। তাহলে কি ভাই এখন একটা কথা বলতে পারি, এখান থেকে এখানে আসতে যদি আমার টি/2 সময় লাগে, তাহলে সর্বোচ্চ অবস্থান থেকে সর্বনিম্ন অবস্থায় আসতে কত সময় লাগবে কেউ বলতে পারবা? টি বাই ফোর। অর্ধেক না? তাহলে কত? টি/4। আবার দেখো, সর্বনিম্ন অবস্থান থেকে সর্বোচ্চ অবস্থা যেতে সময় লাগবে কত? আবারও তার অর্ধেক, তাহলে কত? টি/4। তাহলে তোমরা একটা কাজ করো, আমি পয়েন্ট গুলো বলতেছি, আমি লিখতেছি না, তোমরা খাতায় নোট করার সময় লিখে নিবা, আমি পয়েন্ট গুলো মুখে মুখে বলি আস্তে আস্তে। কোন একটি সরল দোলকের 1 নম্বর পয়েন্ট, কোন একটি সরল দোলকের সর্বোচ্চ অবস্থান থেকে সর্বোচ্চ অবস্থানে যেতে সময় টি/2। কোন একটি সরল দোলকের সর্বোচ্চ অবস্থান থেকে সাম্যাবস্থায় আসতে সময় টি/4। কোন একটি সরল দোলকের সাম্যাবস্থা থেকে পুনরায় সর্বোচ্চ অবস্থানে যেতে সময় হচ্ছে টি/4। পয়েন্ট গুলা ক্লিয়ার? এই 3টা পয়েন্টের 3টা লাইন তোমরা খাতায় নিজ দায়িত্বে ভাইয়া লিখে নিবা। এখন এই যেটা বলতে নিছিলাম, আমরা কি সরল দোলকের জন্য শক্তির নিত্যতার সূত্র পড়বো? তাহলে চলো শুরু করি।
চিত্রটা ভাই একটু বড় করে আঁকতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরো ভাইয়া কি করলাম, এটা একটা বব আঁকলাম এখানে। এই হচ্ছে সাম্যাবস্থায় আমার প্রথম বব, যেটা দৈর্ঘ্য ছিল কত মনে আছে? কার্যকর দৈর্ঘ্য স্মলটা ছিল এল, গোলকের ব্যাসার্ধ ছিল আর, আর এই পুরাটা ছিল কত? ক্যাপিটাল এল, এল প্লাস আর। ধরো ববটা এখান থেকে সর্বোচ্চ অবস্থানে নিয়ে গেছিল একটু আগে, এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান। ধরো এইটা ভাই ধরে নিচ্ছি দ্বিতীয় আরেকটা অবস্থান, মানে এই যে এখান থেকে আস্তে আস্তে এদিকে আসতেছে আর কি। ঠিক আছে, মানে এই যে এইভাবে ছেড়ে দিছো, একটা এ পয়েন্ট, একটা বি পয়েন্ট, একটা সি পয়েন্ট নামকরণ করলাম ভাইয়া, জাস্ট আর কিছু না। তাহলে এখন দেখো, এ থেকে তুমি যখন এ সি বিন্দুটাকে, এ সি ববটাকে এ পয়েন্টে নিয়ে গেছো, তুমি যখন সি বিন্দু থেকে ববটাকে এ পয়েন্টে নিয়ে গেছো, তখন দেখো তো, আমি যদি বলি এটার সেন্টার পয়েন্ট হচ্ছে এটা, দেখো তো আমি দাগ টানতেছি, আর এর সেন্টার পয়েন্ট হচ্ছে কোথায়? এটা। তাহলে এটা কি একটা নির্দিষ্ট হাইটে উঠে গেছে না ভাইয়া? আমি কি বলতে পারি এটা এইচ পরিমাণ উচ্চতায় উঠে গেছে? দেখো তো, এক সেন্টার থেকে আরেক সেন্টারের দূরত্ব কত? ধরলাম এইচ পরিমাণ উপরে উঠে গেছে। তাহলে একটা কাজ করি ভাইয়া, আমরা এই পয়েন্ট গুলো নামকরণ করি। ভাইয়ার চিত্রটা সুন্দর হয় নাই, আমি অপর পেজে আঁকি, ঠিক আছে? একটু বড় চিত্রটা, একটু বব গুলা কেমন জানি হয়ে গেছে। ধরো এটা হচ্ছে আমার প্রথম গোলক, এটা হচ্ছে ভাইয়ার সেকেন্ড গোলক, ধরো এটা হচ্ছে ভাইদের থার্ড গোলক। তাহলে একটু নামকরণ করি, এটা এ, এটা বি, এটা সি। তাহলে দেখো তো, এটা হচ্ছে ও বিন্দু, মেইন পয়েন্টটা। তাহলে প্রথমে এ থেকে সি তে গেছি ভাইয়া, তাহলে দেখো তো আমি কি করতে পারি, একটা লম্ব টেনে দিছি সি বিন্দু থেকে এ এর উপর, একটা লম্ব টেনে দিছি। তাহলে এটাকে ধরো এন, সেন্টারটাকে তো এ ধরাই আছে ভাইয়া মাঝখানে। তাহলে কি আমি বলতে পারি, দেখো তো, এ ববটা থেকে সি ববের হাইট হচ্ছে কতটুকু? এ এন পরিমাণ না? জি ভাইয়া। আচ্ছা, দেখ, ভেরি গুড ভাইয়া, বুঝতে পারছো। এখন ভাই যদি বাকিটা একটু বলি, তাহলে এ থেকে সি পয়েন্টের উচ্চতা হচ্ছে যদি এ এন হয়, তাহলে এ থেকে বি গোলকটার উচ্চতা কতটুকু? তাহলে এই এতটুকু না, এই এ এতটুকু। তাহলে এটাকে ধরো ভাই ধরে নিচ্ছি এ এম পরিমাণ উচ্চতা। আচ্ছা, এই জিনিসটা লেখার আগে খাতার কোনায় লিখে দিচ্ছি, এটার প্রুফ কিন্তু ভাইয়াদের পরীক্ষায় আসবে, অর্থাৎ ভাইয়াদের প্রুফ মুখস্থ করতে হবে, এটার প্রুফ। তাহলে চলো আমরা শুরু করি ভাইয়া। আমরা এখন দেখবো যে কিভাবে গতিশক্তি বিভব শক্তি মেনে চলে। সবার আগে সি পয়েন্টে একদম সর্বোচ্চ উচ্চতায়, কে একজন ভাইকে বলো তো, একটু আগে ব্যাখ্যা দিয়ে চলে আসছিলাম, সর্বোচ্চ উচ্চতা ব্যাগের মান কত? 0। তাহলে সর্বোচ্চ উচ্চতা ব্যাগের মান 0 হইলে কাইনেটিক এনার্জির মান কত? 0। তাহলে তার মধ্যে বিভব শক্তি কত আমরা সবাই জানি, এম জি এইচ। বলতো এইচটা কত? এ এন না? এইচটা হচ্ছে এ এন। তাহলে এখান থেকে লিখলাম এইচটা হচ্ছে এ এন, মানে এ গোলকের সেন্টার থেকে বি গোলকের সেন্টারটা দেখো ভাইয়া এ এন পরিমাণ উচ্চতায় আছে, এ এন। তাহলে এখান থেকে লিখলাম এম জি এ এন। তাহলে সি পয়েন্টে টোটাল এনার্জি মান কত? 0 প্লাস এম জি এ এন। তাহলে এটা কত আসবে? এম জি এ এন। এটা হচ্ছে সি পয়েন্টের টোটাল এনার্জির রাশিমালা, ঠিক আছে? এখন আসো বি পয়েন্টে যাই ভাইয়া। তোমরা আমাকে বলো, সি পয়েন্ট থেকে যখন তুমি ববটাকে ছেড়ে দিলা নিচের দিকে, তাহলে আস্তে আস্তে কি তার ব্যাগ বাড়বে, হাইটটা কি হতে কমতে থাকবে? তাহলে আমি বলতে পারি যখন বি পয়েন্টে আসছে, তখন একই সাথে তার মধ্যে কি গতিশক্তি প্লাস বিভব শক্তি দুইটাই অবস্থান করবে। মনে আছে ভাইয়া জি বলছিলাম ভাই। একটু আগে? তাহলে আমাকে বলো তো, বি পয়েন্টে বস্তুটা কতটুকু হাইটে আছে? মনে আছে কারোর? বি পয়েন্টে বস্তুটা কতটুকু উপরে আছে নিচ থেকে? এ এম। এ এম এ পরিমাণ। আর এম। উপর থেকে কতটুকু নামছে? সি থেকে কতটুকু নামছে? এন এম। এনএম। এই তো, তোমরা বাকিরা দুইজন বুঝছো ভাইয়া, এম পরিমাণ আর এম এন পরিমাণ যে উপরে নিচে আছে। আচ্ছা, দেখো তাহলে, তাহলে আমি ওদের জন্য একটু বলি। দেখো সি পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে আসছে, তখন সে এন থেকে এম এ নামছে, আর সি থেকে যখন বি তে আসছে, তখন সে নিচ থেকে এ এম পরিমাণ উপরে আছে। তাহলে আমি বি পয়েন্টে বস্তুটার কাইনেটিক এনার্জি ইকে এর মান বের করতে গেলে কি বি লাগবে। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু কত? আগে আদিবেগ 0 ছিল, 0 স্কয়ার প্লাস 2g। এই দেখো এক্স এর মানটা কত? এনএম। তাহলে ভাই এখান থেকে বসাই দিচ্ছি, এক্স এর মানটা হচ্ছে এনএম, শুধু এনএম। তাহলে এখান থেকে সুতরাং বি স্কয়ার ইকুয়াল টু কত? 2g। এটাকে সাজাই লিখি mn, ঠিক আছে? তাহলে সুতরাং কাইনেটিক এনার্জি বি পয়েন্টে হাফ এম বি স্কয়ার। তাহলে হাফ এর জায়গায় হাফ, এম এর জায়গায় এম, বি স্কয়ার জায়গায় কত ভাইয়া? 2g mn। তাহলে দেখো 2 2 চলে যায়, তাহলে কি থাকে? mg mn। এটা চলে আসছে ভাইদের বি পয়েন্টে কাইনেটিক এনার্জির রাশিমালা, ঠিক আছে? তাহলে আর বাকি রইলো কে ভাইয়া? আর বাকি রইলো হচ্ছে আমাদের এ বিন্দু। তাহলে আমাকে বলো, একটু একটু আগের কথা অনুসারে বলতে পারি, সি বিন্দুতে সম্পূর্ণ শক্তিটা এ বিন্দুতে এসে কিসে কনভার্ট ছিল মনে আছে?
গতিশক্তিতে গতিশক্তিতে এটাকে আমি বলতে পারি সি বিন্দুর হারানো বিভব শক্তি ইকুয়াল টু এ বিন্দুর অর্জিত গতিশক্তি। এটা লিখলাম ভাইয়া। তাহলে সি বিন্দুর মধ্যে সম্পূর্ণ এনার্জিটা কি আকারে জমা ছিল, বিভব শক্তি না? তাহলে সেটা মান কত ছিল? mg/an। আচ্ছা আমি মনে হয় একটা জিনিস একটু মিস করে আসছি, তোমরা কেউ ভাইয়াকে বলো নাই। আমি তো ভাইয়া ওই যে টোটাল এনার্জিটা বের করেন নাই বি বিন্দুতে। বি পয়েন্টে ভাইয়া তো বিভব শক্তি বের করতে ভুলে গেছি, সরি। আচ্ছা তোমরা একটা কাজ করো ভাই, এই পয়েন্টটাকে একটু মাঝখানে স্কিপ করলাম, হ্যাঁ এটাকে এখন লেখা দরকার নাই। আমি এখানে শুধু কাইনেটিক বের করে চলে আসছি। তাহলে দেখো বি পয়েন্টে বিভব শক্তির রাশিমালা কত? ইপি ইকুয়াল টু mgh। তাহলে দেখো আবার পুনরায় ফিরে আসো ভাইয়া বি পয়েন্টটা এ পয়েন্ট থেকে দেখো তো কতটুকু উপরে আছে, am পরিমাণ। তাহলে আমি লিখতে পারি বি পয়েন্টে পটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়াল টু mg/am। তাহলে সুতরাং টোটাল এনার্জি ই টোটাল ইকুয়াল টু কত? ইকে প্লাস ইপি। তাহলে দেখো ইকে এর মানটা কত আসছে? mg/mn প্লাস ইপি এর মানটা কত আসছে? mg/am। তাহলে এই দুইটা থেকে কে কমন যায় ভাইয়া? এই দুইটা থেকে কমন যায় mg। তাহলে কি থাকে? am প্লাস mn। তাহলে তোমরা সবাই একটু চিত্রটার দিকে তাকাও ভাইয়া। am প্লাস mn। তাহলে এটা কি পুরোটা an আসছে না ভাইয়াদের? তাহলে mg/an আসার আগে তোমরা বুঝছো ভাই কোথা থেকে লিখছি? এই যে জি ভাইয়া বুঝছি। am প্লাস mn, তাহলে যোগ করলে আমাদের an আসছে। তাহলে টোটাল এনার্জি দেখো এটা মিলে গেছে mg/an। তাহলে ভাইয়াদের লাস্ট বাকি আছে কি? এ বিন্দু। তাহলে এ বিন্দুর এই কথাটাকে তোমরা খাতায় লেখার সময় আবার লিখবা কি? সি বিন্দুর হারানো বিভব শক্তি ইকুয়াল টু এ বিন্দুর অর্জিত গতিশক্তি। তাহলে সি বিন্দুতে সম্পূর্ণ শক্তিটা ভাইদের কি আকারে জমা ছিল? বিভব শক্তিতে। তাহলে আমি বলতে পারি ই এ পয়েন্ট, এটাতে শক্তিটা কত আসলে? mg/an। তাহলে একটা জিনিস সবাই খেয়াল করে দেখো তো, এ পয়েন্টের টোটাল এনার্জি, বি পয়েন্টের টোটাল এনার্জি এবং সি পয়েন্টের টোটাল এনার্জি, এই তিনটা কি ভাইয়া সমান আসছে না সরল দোলকের জন্য? হ্যাঁ ভাইয়া সমান আসছে। তাইলে আমরা কি বলতে পারি এখান থেকে ভাইয়া একটা সরল দোলক কি মেনে চলে ভাইয়া? শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। সবার কি ক্লিয়ার? জি ভাইয়া। কারো কোনো সমস্যা জি আছে ভাইয়া। কোথাও? ভাইয়াকে বলতে পারো। তোমাদের একটা ক্লাস নিতে পারি নাই তো, এই কারণে ভাইয়া আজকে একটু আর একটু পড়াবো। ঠিক আছে, সমস্যা নাই তো তোমাদের? না ভাইয়া। সমস্যা হলে ভাইকে বলতে পারো ফ্রিলি। ভাইয়া প্রফেসরদের মতো বকা টকা দিব না, কারণ তোমাদের সাথে টিচারদের মতো বিহেভ করি না আমি কখনো। অর্থাৎ যদি মনে হয় যে না ভাইয়া অনলাইন ক্লাস করতে আর ভালো লাগতেছে না, বলে ফেলবা ডাইরেক্ট ভাইয়াকে। তোমরা যারা যারা এখানে আসো সবাই কি এটা খাতায় নোট ডাউন করে ফেলো না রাতের বেলা? ভাইয়া এখনই করে ফেলতেছি। আর আমি কি করো, খাতায় তোলো নাকি অনলাইনে থাইকা যায় রিদি সহ? ভাইয়া তুলি, খাতায় তোলা আছে আগের ক্লাসের গুলো। যাক ভালো ভাইয়া, কিন্তু জমাইও না, জমাইলে কি হবে যখন 14 তারিখ মনে হয় তোমাদের ক্লাস শুরু করতে পারবো নাকি আশা করা যায়। কারণ ভাইয়ারও অনলাইনে ক্লাস নিতে আমি প্রেফার ফিল করি না কখনো, বুঝছো? মানে আমার কাছে খুবই বিরক্তিকর লাগে ক্যামেরা স্ট্যান্ড সেট করা, ল্যাপটপ সেট করা, মোবাইল কি স্ট্যান্ডে বাঁধানো, খাতা নিচে রাখা, লেখা। আমি এত সময় আমার নাই, বুঝছো? তবু কষ্ট করে নিচ্ছি শুধু তোমরা যাতে পিছিয়ে না পড়ো ক্লাস গুলাতে, কারণ তোমরা ইউনে অনেক লেট করে আসছো ভাইয়ের কাছে। ভাইয়া অন্যান্য ক্লাস তো শুরু শুরু করে দিচ্ছে, মানে নেওয়া স্যাররা তো ক্লাস শুরু করে দিচ্ছে। বলো ফেস Just টু ফেস, আমাদের কয়েকটা ব্যাচই বাকি আছে। ফেস টু ফেস ক্লাস নিতেছে? হ্যাঁ, কে আর অন্যান্য নিচ্ছে? কোচিং সেন্টার গুলোও খুলে দিচ্ছে। একই স্কুলের সামনে কোচিং সেন্টার গুলা খুলে দিছে? হ্যাঁ, সাকসেস খুলছে, তারপরে আরো কয়েকটা কোচিং সেন্টার খুলে দিচ্ছে। তুমি 2 কি দিন পরেই তো শিওর খুলে এটা? দিচ্ছে। তুমি কি শিওর ভাই এটার ব্যাপারে? হ্যাঁ, না শিওর হলে কি আমি বলতেছি। আচ্ছা তাইলে অমিরা কি আসতে পারবা নেক্সট ক্লাস থেকে? রাতুল স্যারের ক্লাস আছে তো কালকে। মানে রাতুল স্যারও তো কালকে থেকে ক্লাস। মানে অফলাইনে? অফলাইনে শুরু করে আপনি দিচ্ছে নেন না? না, রফিক স্যার নেন না। আপনি নেন না, রফিক স্যার নেয় না। রফিক স্যার কে আবার? অভিক স্যার। ও আচ্ছা। তাহলে একটা কাজ করি নাকি, আমি শুধুমাত্র তাহলে কালকের দিনটা একটু দেখি ভাইয়া, তাহলে আমরা ইনশাল্লাহ সোমবার থেকে ক্লাসে ফিরলে তোমরা কি আসতে পারবা? অমি, তারপর হচ্ছে রাইয়ান, তোমরা কি আসতে পারবা ভাইয়া ক্লাসে? আমার এখান থেকে তো বাস পাওয়া যায় নাকি আমি তো বুঝতেছি না।
তোমার ওইখান থেকে আসার একটু আসলে কষ্ট ভাই। তুমি জানি কোত্থেকে আসো? ভাই ওই যে মাদ্রাসার মহিলা মাদ্রাসার রোড সাইনবোর্ড। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করি ভাইয়া, আর একটু পড়াই চলো। আজকে ক্যামেরা তো আর অনই হয় না, ব্যাপার কি? রাগ হয়েছে মনে হয় ক্যামেরা। আচ্ছা দেখো, শেষ করতেছি, আর 5 মিনিট আছে, তাহলে মিটিং 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এর মধ্যে শর্টকাট একটু কথা বলে দিই ভাইয়া, ঠিক আছে? সেটা হচ্ছে, আমরা আগামী ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে, একটু হাইলাইট করে রাখি ভাইয়া, তোমাদের মাথার মধ্যে যাতে থাকে। সেটা হচ্ছে, আজকে যে টপিক গুলো করাইছি এগুলো তোমরা আবার কেউ ভাইবা না যে ভাইয়া ম্যাথ করাচ্ছে না কেন। আজকে যেগুলো করাইছি এগুলো কিন্তু ম্যাথ নাই ভাইয়া, এগুলো হচ্ছে পরীক্ষার ডাইরেক্ট এরকম প্রুফ থাকবে। নাইলে তোমাদেরকে ওই যে এইচ এর মান, এক্স এর মান এগুলা দিয়ে দিবে, দিলে ভাইয়ার মতো হুবহু বসাই দিয়া অঙ্কটা করে ফেলবা, ঠিক আছে? এখন দেখো, ভাইয়া এতক্ষণ যেগুলো করাইছেন ওগুলো কি ক্ষতে আসে? এগুলা ভাইয়া একটা হচ্ছে ঘতে একটা ছোট ম্যাথ দিবে, বুঝছো? মানে যে ওইখানে সঞ্চিত শক্তি কত, আর ঘতে গিয়ে বলে দিবে যে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা, একদম ডাইরেক্ট গাণিতিক ব্যাখ্যা দাও। তখন তোমাদেরকে ফুল এই ব্যাখ্যাটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা শোনো ভাই, এখন যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরো এটা একটা বব, এই ববটাকে, আচ্ছা আমি তো ভাইয়াকে বললাম না, তোমার কি বাসা থেকে বের হইতে সমস্যা হবে নাকি ক্লাস দিলে যাইতে পারবা? আমি আসলে ভাইয়া আমাদের এলাকায় তো পুলিশ থাকে, আমি শিওর বলতে পারতেছি না বের হলে পরিস্থিতিটা কি হবে। আচ্ছা আমি তো তোমার এলাকাতেই থাকি। আচ্ছা ঠিক আছে, দেখো, তোমারও পুলিশে ধরা মানে তো আমারও নিয়ে যাওয়া, মানে আমি তো দিলে বাড়িতে হবে। আচ্ছা শোনো ভাইয়া, ক্যামেরা বারবার রিজুম হয়ে যাচ্ছে, আজকে মনে হয় ক্লাস আর নিতে পারবো না। তাহলে ঠিক আছে, তোমরা একটা কাজ করো ভাইয়া, ইনশাল্লাহ তাহলে শনিবার আমাদের দেখা হবে। আর আজকে ক্লাস শেষ করতেছি এখানেই। রায়ান তুমি কি আছে ক্লাস করবা? তুমি যে টপিকটা চাইছিলা ভাইয়ের কাছে। আচ্ছা ভাইয়া।